শুভ সন্ধ্যা। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, একটু লক্ষ্য করে খেয়াল করবেন যে বাংলাদেশের গ্রামের প্রায় অধিকাংশ চায়ের দোকানে আপনারা দেখবেন যে চায়ের দোকানে কি থাকে, বয়াম ভর্তি বাদামি কালারের বিস্কুট, বাদামি কালারের বেকারির টোস্ট, বাদামি কালারের বেকারির বিস্কুট, বাদামি কালারের বেকারির পোড়া টোস্ট, এবং আরও কি থাকে চায়ের দোকানে, পলিথিনে মোড়া বা পলিথিনে ঝোলানো কেক থাকে, পলিথিনে ঝুলানো গজা, কুলি পিঠা, এগুলা সহ বিভিন্ন ধরনের লোকাল খাবার থাকে। আপনারা এই সকল খাবার একটু ভালো করে লক্ষ্য করে দেখে বলতে পারবেন এই যে বাদামি কালারের পোড়া টোস্ট, পোড়া বিস্কুট, কেক, গজা, কুলি পিঠা এবং ভ্যারাইটিস যে লোকাল খাবারগুলা থাকে চায়ের দোকানে, এই খাবারগুলা আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বলতে পারবেন যে এই খাবারগুলা কি তেল দিয়ে ভাজা। এই খাবারগুলা কিন্তু অ্যাকচুয়ালি পোড়া যে তেল থাকে, পোড়া যে পাম অয়েল তেল বা নিম্নমানের যে তেল, অব্যবহারযোগ্য যে তেল, এই সকল তেল দ্বারা ভাজা হয়। এটা আমি শিওর ভাবে বললাম কিভাবে, এটা আমি খুব নিশ্চিত হয়ে বললাম এভাবে যে আমরা যখন যে কোনো খাবারের দোকানে অথবা বেকারি পণ্য ফ্যাক্টরিতে যে তেলগুলো আমরা ব্যবহার করি, ব্যবহার করার পর কিছু তেল কিন্তু বেঁচে যায়। এই যে বেঁচে যাওয়া যে তেলগুলি, উন্নত দেশগুলিতে এই তেলগুলি, এই বেঁচে যাওয়া তেলগুলি কিন্তু ফেলে দেওয়া হয়, বেঁচে দেওয়া তেলগুলি ফেলে দেওয়া হয় বা ব্যবহার করা হয় না। কিন্তু আমাদের দেশগুলিতে এই বেঁচে যাওয়া তেলগুলি দ্বারাই কিন্তু অন্যান্য কাজে ব্যবহার করা হয়। যেমন যে কোনো বেকারিতে গজা, পেঁয়াজু, কুলি পিঠা, এগুলা ফ্রাই করার পর যে তেলগুলো অবশিষ্ট থাকে, এই তেলগুলি দ্বারাই পাউরুটি, কেক, আর বেকারির বিস্কুট, বেকারির টোস্ট, এগুলা কিন্তু ভাজা হয়। এগুলা যদি নাই ভাজা হইতো তাহলে বেকারির বিস্কুটগুলি, বেকারির টোস্টগুলি এত সস্তা মূল্যে আমরা কিভাবে পেতাম? এত সস্তা মূল্যে কিন্তু আমরা পেতাম না। এগুলি কিনতে গেলে কিন্তু অধিক মূল্য দিতে হতো বা এগুলির দাম অধিক থাকতো। কিন্তু আমরা খেয়াল করলে দেখতে পারি যে চায়ের দোকানে যে কোনো বিস্কিট, যে কোনো টোস্ট অনেক সস্তা মূল্যে পাওয়া যাচ্ছে। আর চায়ের দোকানে বসে গ্রামের শিক্ষিত, অশিক্ষিত এবং পাড়া মহল্লার মফস্বলের বিভিন্ন লোক, খেটে খাওয়া লোক, এগুলো খুব মজা করেই খায়। এই যে পোড়া টোস্ট, পোড়া বাদামি কালারের বিস্কিট, হরেক রকমের কেক, হরেক রকমের পাউরুটি, এগুলো কিন্তু মজা করেই খায়, মজা করেই খায়। আর একে একটু খেতে বলে, সেকে একটু খেতে বলে, একে একটু একটা দে, তাকে একটা দিয়ে বলে খুব স্বাদ, খেতে খুব স্বাদ। আসলে খেতে খুব স্বাদ হলেও এগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর খাবার। এগুলি খেয়ে আসলে আমাদের শরীরে কি ইফেক্ট করে, এগুলি যে আমরা খাই, এই যে পোড়া তেল দিয়ে ভাজা যে খাবারগুলি, আমরা নিম্নমানের খাবারগুলি যে আমরা খাই, এগুলি খেলে আমাদের শরীরে বা মানুষের শরীরে এগুলার কি ইফেক্ট করে? এগুলো খেয়ে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সৃষ্টি হয় এবং বদহজম হয়। অ্যাসিডিটি অথবা গ্যাস্ট্রিক অথবা বদহজম যে কোনোটাই হতে পারে।
বাংলাদেশের যে সকল ভ্রাম্যমাণ আদালত, বিএসটিআই অথবা ভোক্তা অধিকার অধিদপ্তর গ্রামের এ সকল অস্বাস্থ্যকর খাবার তদারকি করার জন্য তাদের লোকবল নিযুক্ত করেননি। অর্থাৎ বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত, বিএসটিআই, ভোক্তা অধিকার অধিদপ্তর গ্রামের এ সকল অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তদারকি করার জন্য তাদের পর্যাপ্ত লোকবল নাই, কিন্তু বা তাদের পর্যাপ্ত লোকবল নিয়োগ করেন না। ওনারা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, রেস্তোরাঁ অথবা ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত থাকেন। দর্শক, এখন আমরা আলোচনা করব গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটি কি। আমি অন্যান্য দেশের কথা বলতে না পারলেও আমি বলতে পারি বাংলাদেশে প্রায় 80% লোকেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত। বাংলাদেশ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত 80%-এর অধিক লোকেরই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সমস্যা আছে। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি বলতে আমরা কি বুঝি? আমাদের আগে জানা দরকার, আমাদের মুখগহ্বরের মধ্যে লালা গ্রন্থি থাকে ও পাচক রস থাকে। আমরা যখন যে কোনো খাবার চিবাই খাই, যে কোনো খাবার খাওয়ার সময় সেগুলো চিবানোর সময় আমাদের মুখগহ্বর থেকে লালা গ্রন্থি হতে পাচক রস নিঃসৃত হয়। এই পাচক রসের ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। এছাড়া পাকস্থলীতে থাকে গ্যাস্ট্রিক রস এবং এনজাইম। পাকস্থলীর গ্যাস্ট্রিক রস এবং এনজাইম এবং মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে নিঃসৃত পাচক রস, পাকস্থলীর গ্যাস্ট্রিক রস, এনজাইম এবং মুখগহ্বরের পাচক রস, এই সব রকম রসের সমন্বয়ে আমাদের পাকস্থলীর খাবারগুলি হজম হয়। আমরা যে খাবারগুলি চিবাই খাই, এগুলো পাকস্থলীতে যাওয়ার পর পাকস্থলীর গ্যাস্ট্রিক রস, পাচক রস এবং এনজাইম এই সকল প্রকার রস দ্বারা আমাদের খাবারগুলি কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়। পাকস্থলীতে গিয়ে চূর্ণ বিচূর্ণ তো আমরা দাঁত দ্বারা চিবাই চূর্ণ বিচূর্ণ করি। চূর্ণ বিচূর্ণ হওয়া খাবারগুলি পাকস্থলীতে যাওয়ার পর আবার এগুলি বিভিন্ন প্রকার পাচক রস দ্বারা, গ্যাস্ট্রিক রস দ্বারা এবং এনজাইম দ্বারা এই খাবারগুলি ভেঙে এই খাবারগুলি একেবারে ফিনিশিং মিশ্রণে তৈরি হয়। ফিনিশিং বলতে কি বোঝায়? একেবারে নরম হয়ে যায় ভেঙে। পাকস্থলীতে আছে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানুষের পাকস্থলীতে থাকে যে গ্যাস্ট্রিক রস, এই গ্যাস্ট্রিক রসের ভিতর থাকে, এই গ্যাস্ট্রিক রসের মধ্যে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি করে? আমরা যে খাবারই খাই না কেন, মাছ মাংস হোক, ভেজিটেবলস হোক, অথবা বিভিন্ন ধরনের জুস অথবা ফলমূল হোক, যে কোনো ধরনের খাবারই খাই না কেন, এই গ্যাস্ট্রিক রস কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড এই খাবারগুলিকে ভেঙে একেবারে সমসত্ব মিশ্রণ তৈরি করে, অর্থাৎ ভেঙে একটা নরম খাবারগুলিকে ভেঙে একটা নরম মন্ডর মতো তৈরি করে। মন্ড বলতে কি বুঝি? আমরা কাগজ তৈরি করার জন্য যে মন্ড তৈরি করে না, একেবারে ফিনিশিং করে কাগজটা, যে মন্ডটা, অথবা রুটি তৈরি করার জন্য যে আমরা মিক্সারটা তৈরি করি, রুটি তৈরি করার সময় যে আমরা ডোটা তৈরি করি বা খামি তৈরি করি, রুটির ডো বা খামিটা যেরকম হয়, আমাদের খাবার পাকস্থলীতে যাওয়ার পর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাবারগুলিকে ভেঙে এই রুটির ডো অথবা কাগজের মন্ডের মতো তৈরি করে ফেলে। বিভিন্ন ধরনের এনজাইম যেমন পেপসিন, ট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, ল্যাকটোজ ইত্যাদি। পেপসিন, ট্রিপসিন, লাইপেজ,
অ্যামাইলেজ, ল্যাকটোজ ইত্যাদি এনজাইম ও পাকস্থলীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাওয়া খাবারগুলিকে ভেঙে হজমে সাহায্য করে। আমরা মূলত যে খাবারগুলি খাই সেই খাবারগুলি ভাঙতে যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে আর যতটুকু এনজাইম লাগে, ততটুকু এনজাইম এবং ততটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিডই আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন ওই খাবারগুলিকে হজম করতে যতটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং যতটুকু এনজাইম লাগে, ঠিক ততটুকু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ততটুকু এনজাইমই আমাদের পাকস্থলী থেকে নিঃসৃত হয়। কিন্তু যদি আমরা অধিক পরিমাণ তেল, মশলা এবং ঝালযুক্ত খাবার খাই, অথবা পচা খাবার খাই, অথবা ভেজালযুক্ত খাবার খাই, তখন ওই খাবারগুলোর মিথস্ক্রিয়া আমাদের পাকস্থলীতে গিয়ে অতিরিক্ত প্রেসার সৃষ্টি করে। অতিরিক্ত ঝাল মশলা অথবা অতিরিক্ত ভেজালযুক্ত খাবার খেলে তখন এই খাবারগুলিকে হজম করতে পাকস্থলী খুব দুর্বোধ্য মনে হয়। তখন পাকস্থলী থেকে অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। অর্থাৎ স্বাভাবিক খাবার খাওয়ার থেকে আমরা যদি অস্বাভাবিক খাবার খাই, অর্থাৎ গুরুপাক খাই, গুরুপাক বলতে কি, আমরা যদি অধিক মশলা, অধিক ঝাল কিংবা অধিক তেল, তৈলাক্ত খাবার এগুলো যদি খেয়ে থাকি, অথবা যে খাবারগুলি হজম করা সম্ভব নয়, ভেজালযুক্ত খাবার, ছাইপাশ অথবা পচা খাবার, রোটেন খাবার, এগুলো যদি আমরা খাই, এগুলি খেলে পাকস্থলীর উপরে অধিকতর প্রভাব সৃষ্টি হয়। প্রভাব সৃষ্টি হওয়ার ফলে পাকস্থলী থেকে অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অধিক এনজাইম নিঃসৃত হয়। অধিক এনজাইম, অধিক হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে সেগুলি প্রয়োজনীয় খাবার হজম করা ব্যতীত অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অতিরিক্ত এনজাইম থেকে যায়। এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অতিরিক্ত এনজাইম অতিরিক্ত ঝাল মশলা এবং ভেজালযুক্ত খাবারের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড এবং গ্যাস সৃষ্টি করে। এই যে অ্যাসিড এবং গ্যাস সৃষ্টি হলো, এগুলো উদগীরণ হিসেবে আমাদের বুকে এবং গলায় চলে আসে। উদগীরণ হিসেবে বুকে এবং গলায় চলে আসলে তখন আমরা এটাকে অ্যাসিডিটি বলে থাকি বা গ্যাস্ট্রিক বলে থাকি। অতিরিক্ত অ্যাসিড এবং গ্যাস সৃষ্টি হওয়ার পর আমাদের গলা এবং বুকে চোয়া ঢেকুর ওঠে বা টকসারযুক্ত ঢেকুর ওঠে। এই টকসারযুক্ত ঢেকুরকে আমরা অ্যাসিডিটি বলা হয়, অ্যাসিডিটি বলে থাকি অথবা গ্যাস্ট্রিকের সমস্যা বলে থাকি। যেখানে অ্যাসিড তৈরি হয় সেখানে কিন্তু কিছু না কিছু গ্যাস তৈরি হবে, কারণ কেমিক্যাল রিঅ্যাকশনে যেখানে অ্যাসিড সৃষ্টি হয়, অ্যাসিডের কারণে কিছু গ্যাসও সৃষ্টি হয়। অ্যাসিডের পাশাপাশি কিছু গ্যাস সৃষ্টি হবে কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে। রাসায়নিক বিক্রিয়ার কারণে যে অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডের তৈরি হওয়ার কারণে কিছু গ্যাস সৃষ্টি হয়। এই গ্যাসগুলো উদগীরণ হিসেবে, ঢেকুর হিসেবে আমাদের মুখ থেকে গ্যাস অথবা আমাদের বায়ু নিঃসরিত হয়। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির অন্যতম আরেকটা কারণ হচ্ছে খাবার না খাওয়া অথবা উপবাস থাকা। উপবাস অথবা খালি পেটে থাকতেও গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। উপবাস অথবা খালি পেটে থাকলেও গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। খালি পেটে থাকলে অথবা উপবাস থাকলে গ্যাস্ট্রিক অথবা অ্যাসিডিটির সমস্যা কেন হয়? আমরা যদি খালি পেটে অথবা উপবাস থাকি, যখন আমাদের খিদা লাগে, খিদা লাগার সময় আমাদের পাকস্থলে কি চায়? খাবার চায়। কারণ আমাদের শরীরের বিপাকীয় কার্যক্রমে নির্দিষ্ট সময় অন্তর অন্তর মানুষের শরীরের স্বাভাবিক কার্যাবলী অথবা শক্তি উৎপাদন বজায় রাখতে মানুষের শরীরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর খাবারের প্রয়োজন। যে খাবার দ্বারা মানুষের শরীরে শক্তি উৎপাদন হবে এবং প্রয়োজনীয় খাবারের উপাদানগুলা মানুষের শরীরে পুষ্টি হিসেবে শরীরে শোষিত হবে।
আমরা যদি নির্দিষ্ট সময় অন্তর সেই শরীরের শোষিত শরীরের প্রয়োজনীয় শোষণ করার খাবারগুলি আমরা নির্দিষ্ট সময় অন্তর না খেয়ে থাকি, তাহলে আমাদের খিদা লাগে। খিদা কেন লাগে? যখন আমরা খিদা অনুভব করি, খিদা অনুভব করার সঙ্গে সঙ্গে কিন্তু পাকস্থলীতে এনজাইমগুলা, পাকস্থলীর এনজাইম লাইপেজ, অ্যামাইলেজ, পেপসিন, ট্রিপসিন, এই এনজাইমগুলা এবং পাকস্থলীর যে গ্যাস্ট্রিক রস অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলা কিন্তু খিদা লাগার সঙ্গে সঙ্গে এগুলা নিঃসরিত হতে শুরু করে। আমাদের যখন খিদা লাগে তখন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলা পাকস্থলীর ভিতরে নিঃসরিত হতে শুরু করে। অর্থাৎ আমাদের খিদা লাগার সঙ্গে সঙ্গে খাবার হজমের যে প্রক্রিয়াটা বা প্রসেসটা, এই প্রসেসটা পাকস্থলীর ভিতরে শুরু হয়ে যায়। আমাদের খিদা লাগলে পাকস্থলীর খাবার হজমের যে প্রসেস বা প্রক্রিয়াটা, এই সিস্টেমটা পাকস্থলীর মধ্যে শুরু হয়ে যায়। এই সিস্টেম তখন পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পাকস্থলীর এনজাইম নিঃসরিত হতে শুরু করে। তখন যদি আমরা উপবাস থাকি অথবা খালি পেটে থাকি, তখন ওই এনজাইম এবং পাকস্থলীর ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলা খালি পাকস্থলীর ভিতর নিঃসরিত যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলো জমা হতে থাকে। তখন যদি আমরা খাবার না খাই, তখন ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলো উদ্গীরণ হিসেবে আমাদের বুকে এবং গলায় চলে আসে। তখন কিন্তু আমরা টক স্বাদযুক্ত একটা ঢেকুর অনুভব করি। টক স্বাদযুক্ত যে ঢেকুরটা আসে খালি পেটে থাকা অবস্থায়, এটাকেও আমরা অ্যাসিডিটি বলতে পারি। কিন্তু তখন কিন্তু খুব একটা গ্যাসের সৃষ্টি হয় না। তখন গ্যাসের সৃষ্টি না হওয়ার কারণ হচ্ছে তখন তো শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলো পাকস্থলীতে জমা হচ্ছে। তখন তো খাবারের ভিতর থাকা যে তেল অথবা অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত তেল, অতিরিক্ত ঝাল মশলা, অতিরিক্ত পচা খাবার বা ভেজাল খাবার, এগুলো তো পাকস্থলীতে ঢুকে নাই। পাকস্থলীতে না ঢুকলে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম বিক্রিয়া কাদের সঙ্গে করবে? বিক্রিয়া করার তো কিছু নাই। তখন ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমগুলা টক স্বাদযুক্ত ঢেকুর হিসেবে গলায় চলে আসে। তখন কিন্তু গ্যাসের সৃষ্টি হয় না, কিন্তু অ্যাসিড কিন্তু অবশ্যই থাকে। এটাকেও আমরা গ্যাস্ট্রিক বলতে পারি। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ধূমপান করা, মদ্যপান করা, পান খাওয়া, অতিরিক্ত ঝাল মশলা, তেল, পচা খাবার খাওয়া এবং কোষ্ঠকাঠিন্য হওয়া, মানসিক চাপ সৃষ্টি হওয়া, রাতে ঘুম না হওয়া ইত্যাদি। কারো যদি মানসিক অধিক চাপ থাকে, ব্রেনে অধিক প্রেসার থাকে, সেক্ষেত্রেও এনজাইমের আধিক্যের জন্য বা পাকস্থলীর গ্যাস্ট্রিক রসের আধিক্যের জন্য মানসিক চাপের কারণেও গ্যাস্ট্রিক সৃষ্টি হতে পারে। রাতে ঘুম না হলে খাবার হজমে সমস্যা হতে পারে। খাবার হজমে সমস্যা হলে পাকস্থলীতে গ্যাসের সৃষ্টি হতে পারে, অ্যাসিডের সৃষ্টি হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, অম্লত্ব হতে পারে। পাকস্থলীতে ও ক্ষুদ্রান্তে যদি আলসার হয়ে থাকে অথবা ক্ষত হয়ে থাকে, পাকস্থলীতে অথবা ক্ষুদ্রান্তে যদি আলসার অথবা ক্ষত হয়ে থাকে, তবুও সেখানে অ্যাসিডিটি বা অম্লত্বের সৃষ্টি হতে পারে। তো দর্শক, মূল কথা হচ্ছে আমাদের পরিমিত আহার করা উচিত, আমাদের সর্বদা পরিমিত আহার করা উচিত এবং উপবাস না থাকা উচিত। খিদা লাগলে যথাসময়ে খাওয়া উচিত এবং অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, আমাদের কখনোই উপবাস থাকা উচিত নয়। আমাদের যথাসময়ে খাবার খাওয়া উচিত এবং আমাদের অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, পচা খাবার, ভেজালযুক্ত খাবার এবং যে খাবারে পুষ্টি নাই, পুষ্টিহীন খাবার, এই সকল ধরনের খাবার আমাদের পরিহার করা উচিত।
সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। শুভ রাত, শুভ সন্ধ্যা।